বাঙালি জাতির আসলে কখনো কি শিক্ষা হয়? বলা আছে যে নেড়া বেলতলা একবার যায়, কিন্তু সময়ের সাথে এই প্রবাদ বাক্যটার পরিবর্তন দরকার। কারণ আমরা শিখি না, আমাদের শিখার ইচ্ছাও নাই। একদম মারা খাইয়া গোয়া হারানোর পরেই আমাদের শিক্ষা হয়। কথা বলছি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে। অপু বিশ্বাস আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী প্রচারণায় আপনার নিয়মিত উপস্থিত থাকতেন, তৎকালীন সময় সরকারকে সার্ভ করতেন। শুধু কি অপু বিশ্বাস ছিলেন, তিনিও ছিলেন চিত্রনায়ক নায়িকারা একটা ঝাঁক তৈরি হয়ে গেছিল আওয়ামী পন্থী নায়ক নায়িকা, বা আমরা তাদেরকে ওইভাবে একটা সময় ভাবতে শুরু করলাম। এজ এ রেজাল্ট কি হলো, সরকার পতনের পর অনেক নায়ক নায়িকাদের কি অবস্থা আপনি দেখতেছেন না? তো দেখা সবার আগে আওয়ামী লীগ সরকার পতনের পর সবার আগে আপনি দৌড় দিয়া আবার চলে গেলেন বিএনপির নির্বাচনী প্রচারণায়। মানে এই জিনিসগুলো থেকে আসলে শিক্ষণীয় কি কিছু আছে? নেট দুনিয়ায় এটা নিয়ে বিপুল সমালোচনার ঝড় বইছে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে প্রচার প্রচারণা চালানো অপু বিশ্বাস এবার বিএনপির নির্বাচন অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন কন্ট্রোভার্সি তৈরি করলেন। গত 4 সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটা প্রোগ্রাম ছিল, শোডাউন, ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেখানে ছিলেন আপনার আরেকজন চিত্রনায়ক নীরব হোসেনও। তো সেখানে অপু বিশ্বাস স্থানীয় যিনি বিএনপির মানে প্রার্থী আছেন তাকে নিয়ে একটা বক্তব্য দিচ্ছেন, বড় ভাই, খুব কাছের ভাই বইলা। আর এরপর থেকে বিষয়টা নিয়ে আপনার কি বলা হয় যে পোল্টি বাস, পোল্টি মারা, পোল্টি দিদি, নানান ধরনের বক্তব্য কিন্তু সামনে আসলো যে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী যিনি ছিলেন মহিলা কোটায়, সেখান থেকে অপু বিশ্বাসের হঠাৎ এই যে বিএনপির মঞ্চে আসা এবং কি সেখানে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করা, এইটা আসলে কিভাবে নিচ্ছে মানুষ? মানুষ তার 14 গোষ্ঠী সহ এই মুহূর্তে ধুয়ে দিচ্ছে। বাদ যায়নি অনেক নায়ক নায়িকারাও, যে অপু বিশ্বাসী সবার আগে এই পোলটিতে দৌড়ালেন, কারণ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে তিনি মনে করে সে নির্বাচনী ক্যাম্পেইনে গেলেন। এখন আসলে এখানে শিক্ষণীয় বিষয় কোনটা? আমি বরাবরই মনে করি রাজনীতিবিদ যে পেশাটা, এটা খুবই পজিটিভ আবার খুবই নেগেটিভ। অন্তত এই 5ই আগস্ট সরকার পতনের পর যাদের এখনো চেতনার জায়গাটা হয় নাই যে ভাই রাজনীতিবিদরা করতে দেন, আপনি ব্যবসায়ী, আপনার রাজনীতি করার সুযোগ নাই, আপনার প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে নাই হবে। কারণ এই সরকার পতনের পর বিবিসির রিপোর্ট হচ্ছে 239টা কোম্পানি বন্ধ হয়ে গেছে। আপনি খুঁজে দেখেন, এর মধ্যে 2-1টা হয়তো অন্য ইস্যুতে থাকলেও সবগুলা কোম্পানি পলিটিক্যাল বাটে পড়ে কিন্তু বন্ধ হয়েছে। লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে। কেন হয়েছে? এই কোম্পানিগুলোতেই তারা চাকরিরত অবস্থায় ছিল। তো এই সাধারণ মানুষগুলোর কোনো দোষ আছে? নাই। বেসিক্যালি এই কোম্পানিগুলোর যারা ওনার আছেন তারা রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন, সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তারা দেশ ছেড়ে ভাইগা গেছে, তাদের কোম্পানিগুলো বিভিন্ন আইনে বাটে পইড়া বন্ধ হয়ে গেছে। অনেক রাজনৈতিক শিল্পীরা, সিদ্দিককে দেখেন এখন জেলে আছে, এরকম অনেকেই বাটে পড়ে গেছে। তো এগুলো থেকে আমার কাছে মনে হয় ব্যবসায়ী, খেলোয়াড়, সাকিব আল হাসানকে দেখেন, মাশরাফিকে দেখেন, সবাই পছন্দ করতে, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে অপছন্দ করছে। আবার দেখেন শিল্পী আসিফ শুধুমাত্র বিএনপি করার কারণে, বেবি নাজদিন বিএনপি করার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে ছিল, বাটে পড়া ছিল, অন্য কারণে না, পাসপোর্ট জব্দ ছিল। তো এই টাইপের মানুষ যারা, তাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত, এটা আমার মনে হয়, নয়তো লাঞ্ছনা গঞ্ছনা অপেক্ষা করবে। খুবই খারাপ সংবাদ, ভিপিনুর যেই ইস্যুটাতে তিনি মার খেলেন সেই ইস্যুটা শতভাগ সফলতা না পেলেও, অর্থাৎ জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের জন্য যে আন্দোলন ছিল সেই আন্দোলনে শতভাগ সফলতা না পেলেও ভিন্ন আরেকটা জায়গায় কিন্তু সফলতা পেয়েছেন। অলরেডি জিএম কাদের সাহেব এবং তার স্ত্রীর কপালে সম্ভবত দুঃখ আছে। আমার ধারণা তারা গ্রেপ্তার হতে পারেন, আর গ্রেপ্তারি এড়াতে যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেই জন্যই আজকে মাননীয় আদালত থেকে এই সিদ্ধান্তটা আসছে। জাতীয় পার্টির বিপরীতে কোন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে এবং কি দলটির প্রধান হিসাবে জিএম কাদের সহ আর অনেক নেতারা সম্ভবত ঝামেলায়ও পড়তে যাচ্ছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। অনেকে ভাবতে পারেন যে শেরিফা কাদেরের সমস্যাটা কি, তিনিও কিন্তু সর্বশেষ নির্বাচনে এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান তার স্ত্রীকে একটা আলাদা আসন দিয়েছিলেন। ওই সময় আবার এটা নিয়ে অনেক টকঝালো হয়েছিল দলের মধ্যে। আজকে বেলা 11:30টার দিকে দুর্নীতি দমন কমিশন তাদের একটা আবেদন ছিল আদালতের কাছে। তো তাদের আবেদনের প্রেক্ষিতেই আদালত এই আদেশ দিয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদেরকে এই তথ্য দিয়েছেন। তো তার বিরুদ্ধে কিসের দুর্নীতি? এটা কি হঠাৎ করে নতুন হইলো, বা সরকারের পরে জাতীয় পার্টির উপরে যেহেতু একটা চাপ আছে, বা বিষয়টা কি 2024 পরবর্তী কোনো ঘটনা? না, দুদকের অভিযোগ বিষয়ে বলা হয়েছে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে 18 কোটি 10 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করা হয়েছিল, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান GM কাদের। আর সেই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন চলছে। আর এই ইনভেস্টিগেশন চলাকালীন GM কাদের যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই জন্য তিনি এবং তার স্ত্রীর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞার আবেদন করেছিল আমাদের দুদক। তো অনেকের কাছেই প্রশ্ন যে দুদকের আসলে কাজটা কি? দুর্নীতি দমন কমিশনের কাজের পাশাপাশি আরেকটা কাজ আছে। এটা বাংলাদেশে আমরা খুবই প্রমাণিত হয়ে গেছে, যখন যে ব্যক্তি সরকারে থাকে না অথবা সরকারের রোশানলে থাকে, তো তাকে ধরার জন্য প্রধান একটা চ্যাপ্টার হচ্ছে বা একটা ডিপার্টমেন্ট হচ্ছে দুদক, যারা পুরানা মরা মুর্দা টাইপের যে মামলাগুলো আছে সেগুলোকে জমাই রাখে, এবং ওই ব্যক্তির বিরুদ্ধে যখন রাষ্ট্র অথবা সরকার প্রধান অথবা শক্ত কোনো ক্যারেক্টার কোন রকম অ্যাক্টিভিটিজে যায়, তখন ওই যে পুরনো যে জমানো মামলাগুলো আছে অথবা রিপোর্টগুলো থাকে। তো এখন GM কাদেরের বেলায়ও ঠিক একই ঘটনা ঘটছে, কারণ এই মুহূর্তে ভিপি নূরের সেই ঘটনার পর থেকে জাতীয় পার্টি এবং এই দলটির চেয়ারম্যান হিসাবে সাবেক তাকে গ্রেপ্তারের বিষয় নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আলটিমেটাম আসছে। তো এই সকল চাপের মধ্যে দুদকের সেই 2018 সালের ইনভেস্টিগেশন কেন ভাই 7 বছর সময় লাগলো যে আপনারা এখন সেই মামলাটার ইনভেস্টিগেশন করছেন? মানুষ বোঝে যে আপনারা সরকারে থাকা ব্যক্তিদের খুশি করার জন্যই এই মামলাগুলো এখন আবার সামনে নিয়ে আসছেন। তারপরেও দুর্নীতি, আর এই টাইপের দুর্নীতি প্রত্যেক দলেরই আছে।